ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টারের সম্ভাব্য প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে কোর কোর্স 8-এর সম্ভাব্য একটি প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরা হবে। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আজকে যে সম্ভাব্য প্রশ্নটির নোটস দেওয়া হবে সেই প্রশ্নটি হলো, তুমি কি মনে করো যে সপ্তদশ শতকের ইউরোপ রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক সংকটগুলির সাক্ষী হয়েছিল? তুমি কি মনে করো যে সপ্তদশ শতক অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক সংকটগুলির সাক্ষী ছিল? সপ্তদশ শতকে ইউরোপে যে আর্থসামাজিক ও রাজনৈতিক সংকটের উদ্ভব হয়েছিল তার প্রকৃতি, ব্যাপ্তি ও গভীরতা নিয়ে বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে একটি তীব্র বিতর্ক রয়েছে। দার্শনিক ভলতেয়ার মন্তব্য করেছেন যে সপ্তদশ শতকে এই সংকট শুধুমাত্র ইউরোপীয় মহাদেশে সীমাবদ্ধ ছিল না। আলোচ্য পর্বে এর প্রভাব অনুভূত হয়েছিল পৃথিবীর প্রায় সর্বত্র। ষোড়শ শতকের প্রাচুর্য ও সমৃদ্ধি সপ্তদশ শতকে সংকটের রূপ নেয়। জার্মানিতে এই সংকট প্রকট হয়ে ওঠে বাণিজ্য ও ঋণের ক্ষেত্রে। সামগ্রিকভাবে সপ্তদশ শতকের সংকটকে বিভিন্নভাবে ভাগ করলে দেখা যায় যে জনসংখ্যার সংকট, কৃষির সংকট, আবহাওয়ার পরিবর্তন যা উৎপাদন ব্যবস্থাকে বিশেষভাবে ব্যাহত করে এবং যার ফলস্বরূপ রুটির দাঙ্গা, মহামারী প্রকট আকার নেয়। কৃষি ব্যবস্থার ওপর এই সংকট বিশেষ আঘাত হয়ে দাঁড়ায় এবং রাজনৈতিক সংকট দেখা যায়। সপ্তদশ শতকে ইউরোপীয় অর্থনীতির সংকটের বিভিন্ন আঙ্গিকের মধ্যে অন্যতম ছিল জনসংখ্যার সংকট। ষোড়শ শতকের জনসংখ্যা বৃদ্ধি সপ্তদশ শতকে এসে পশ্চিম ও দক্ষিণ ইউরোপে কার্যত স্তব্ধ হয়ে যায়। ক্রমাগত যুদ্ধ বিগ্রহকে এই বিপর্যয়ের মূল ও অবধারিত কারণ বলে গণ্য করা হয়। জার্মানিতে 30 বছরের যুদ্ধ তার অর্ধেক জনসংখ্যার ঘাটতির জন্য দায়ী ছিল। 1611 সালে সুইডেন ও ডেনমার্কের যুদ্ধ, 1654 থেকে 60 সাল নাগাদ সুইডেন ও পোল্যান্ডের যুদ্ধ, স্পেন ও হল্যান্ডের যুদ্ধ, ইংল্যান্ড ও হল্যান্ডের যুদ্ধ, স্পেন ও ফ্রান্সের যুদ্ধ প্রকৃতপক্ষে জনসংখ্যা হ্রাসের ফলবাহী যুদ্ধ ছিল। জনসংখ্যা সংকটের ভয়াবহতা অনেক ক্ষেত্রেই নিছক সংখ্যার নিরীক্ষে বোঝা সম্ভব নয়। ব্রান্ডেনবুর্গ, স্যাক্সনি এবং বাভেরিয়ার জনসংখ্যার প্রায় অর্ধেক হয়ে গিয়েছিল। পোল্যান্ড এবং মাসোভিয়ার লোকসংখ্যা 38,30,000 থেকে কমে 25 লক্ষে দাঁড়ায়। জনসংখ্যার পতনশীলতা পশ্চিম ভূমধ্যসাগরীয় অঞ্চলে ব্যাপক আকার নেয়। ইতালির জনসংখ্যা 1600 সাল থেকে 1650 সালের মধ্যে 133 লক্ষ থেকে 115 লক্ষ নেমে আসে। অনুরূপভাবে স্পেনের জনসংখ্যা 76,80,000 থেকে 52.5 লক্ষে পৌঁছায়। সপ্তদশ শতকে কৃষি উৎপাদন না বাড়ার একটা বড় কারণ নিঃসন্দেহে জনসংখ্যার হার বৃদ্ধি থেমে যাওয়া। খাদ্যের চাহিদা ক্রমান্বয়ে বাড়তে থাকার চাপ প্রশমিত হওয়াতে কৃষি জমির সম্প্রসারণ স্বাভাবিকভাবেই গুরুত্ব হারিয়ে ফেলে। কিন্তু আগে সংখ্যা বৃদ্ধি থেমেছিল না খাদ্য সংকট আগে হয়েছিল, এই প্রশ্ন কোনো সন্তোষজনক উত্তর নিশ্চিতভাবে পাওয়া যায়নি। বহু উত্তরের মধ্যে তুলনামূলকভাবে বেশি গ্রহণযোগ্য মতটির অনুসারে খাদ্য সংকটই আগে দেখা যায়। ব্রদেল, লাদুরি, ক্রিডা, অ্যান্ডিফ্রিস প্রমুখ ঐতিহাসিকদের মতে ষোড়শ শতকের ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য খাদ্যের যোগান দিতে গিয়ে ইউরোপীয় কৃষিক্ষেত্রের ওপর যে চাপ পড়ে তার দীর্ঘকালীন সমাধানের প্রচেষ্টা থেকে জন্ম নিয়েছিল সপ্তদশ শতকের কৃষি সংকট। ষোড়শ শতকের শেষ দিকেই ইউরোপে বহু স্থানে কৃষিজমি এবং লোকসংখ্যার অনুপাত এমন পর্যায়ে পৌঁছায় যে পর্যাপ্ত খাদ্যের যোগান অব্যাহত রাখতে একটি বিকল্প উপায় হলো অনাবাদি জমিকে আবাদি জমিতে পরিণত করা। ষোড়শ শতকে কৃষি জমির
যে ব্যাপক সম্প্রসারণ হয়েছিল তাতে সহজেই জমিকে কৃষিযোগ্য করে তোলা যায় এমন অনাবাদি জমি বিশেষ বাকি ছিল না। সপ্তদশ শতকে শুধু সেই সমস্ত জমি অনাবাদি পড়েছিল যেগুলো জলা, হ্রদ এবং নদী সংলগ্ন ছিল। এই ধরনের জমিকে কৃষিযোগ্য করে তুলতে ব্যাপক বিনিয়োগের প্রয়োজন হতো, যা সাধারণ বা ক্ষুদ্র কৃষিজীবীর পক্ষে জোগানো সম্ভব হতো না। ট্রেভার রোপার জানাচ্ছেন যে সপ্তদশ শতকের এই সংকট হলো রেনেসাঁস ও আলোকিত যুগের মধ্যবর্তী স্তর। তার মতে এই সংকট সাংবিধানিক বা অর্থনৈতিক নয়, এই সংকট ছিল সমাজ ও রাষ্ট্রের সম্পর্কের মধ্যে নিহিত। রাষ্ট্রের আয়তন, প্রশাসন, আমলাতন্ত্র বেড়েছিল, ব্যয় বেড়েছিল, গ্রামীণ ও শহরে দরবারি জেন্টির মধ্যে বিরোধ বেঁধেছিল, সমাজ ও রাষ্ট্র পরস্পরের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়েছিল। বিভিন্ন দেশের রাজনৈতিক সংকট ছিল ভিন্ন ধরনের। ফ্রান্সের সরকারি পদাধিকারীরা রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করেছিল। স্পেনে কেন্দ্রের সঙ্গে প্রদেশগুলোর দ্বন্দ্ব ছিল। স্বৈরাচারী রাজতন্ত্র কর স্থাপন করে প্রথাগত সমাজের রীতিনীতি ভাঙতে উদ্যত হলে ভারসাম্য নষ্ট হবার আশঙ্কা দেখা দিয়েছিল। ইংল্যান্ডে এর জন্য বিদ্রোহ হয়। পর্তুগাল ও কাটালোনিয়া স্পেনের স্থাপিত বর্ধিত করের বিরুদ্ধে আপত্তি জানিয়েছিল। সপ্তদশ শতকের সংকটের ফলে ইতালির অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছিল। শিল্প উৎপাদন কমেছিল। শিল্প উৎপাদন কমলে খাদ্য ও কাঁচামালের চাহিদা কমেছিল। ইতালিতে শিল্প উৎপাদনের ধরন পাল্টেছিল। ইতালির সংকটের আরেকটি কারণ হলো কর বৃদ্ধি। ইংল্যান্ড ও ফ্রান্সের সংরক্ষণ নীতি ইতালির শিল্পের মন্দার কারণ হয়েছিল। সপ্তদশ শতকে স্পেনে কৃষির উৎপাদন দেশের প্রয়োজন মেটাতে ব্যর্থ হয়েছিল। স্পেন বাল্টিক অঞ্চল থেকে খাদ্যশস্য আমদানি করত। স্পেনে কৃষির অবহেলিত ছিল। সপ্তদশ শতকে স্পেনের লোকসংখ্যা কমেছিল। মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে বিভিন্ন সামাজিক গোষ্ঠীর আয় বাড়েনি। অভ্যন্তরীণ দ্বন্দ্ব, বৈদেশিক সংকট এবং শাসকদের দূরদর্শিতার অভাব স্পেনের সংকট বাড়িয়েছিল। অন্যদিকে ইংল্যান্ডে সপ্তদশ শতকে কৃষি বিপ্লব সম্পূর্ণ হয়। পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা চালু হয়েছিল। বাণিজ্যিক পণ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছিল। কৃষক নিজেই ছিল উৎপাদক। কৃষিতে পুঁজিবাদী উৎপাদন শুরু হয়েছিল। ইংল্যান্ডের গ্রামে ও শহরে শিল্প উৎপাদন বৃদ্ধি পেয়েছিল। ইংল্যান্ডের মানুষের মাথাপিছু আয় বেড়েছিল। অভ্যন্তরীণ বাজার গড়ে উঠেছিল। সমাজের প্রভাবশালীদের সঙ্গে রাষ্ট্রের সুসম্পর্ক গড়ে উঠেছিল। হল্যান্ডের জনসংখ্যা বেড়েছিল। হল্যান্ড আমেরিকায় তার পণ্য রপ্তানি করত। শিল্প ও বাণিজ্যের সম্প্রসারণ ঘটানো হয়। আমস্টারডাম ছিল এ যুগের বিশ্ব বাণিজ্যের কেন্দ্র। হল্যান্ডের কৃষিতে উন্নতি দেখা যায়। পরিবহন, বৈদেশিক বাণিজ্য ও প্রযুক্তির ব্যবহার বেড়েছিল। কৃষির উন্নতি দিয়ে ইংল্যান্ড ও হল্যান্ড সপ্তদশ শতকের সংকটের মোকাবিলা করেছিল। কৃষি ও শিল্পের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। কৃষক বহু ধরনের কৃষিজ পণ্য উৎপাদন করতে শিখেছিল।